ওঙ্কার বাংলা স্মার্ট নির্মাণ সঙ্গে চন্দ্রচূড়। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের এপিসোড প্রাচীন অমর স্থাপত্যের ভিত্তি, আধুনিক বিশ্লেষণের শক্তি। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা হাজার হাজার বছরের পুরনো মন্দির, দুর্গ কিংবা প্রাচীন ইমারতগুলোর দিকে তাকালে অবাক হতে হয়। আধুনিক কোনো ক্রেন, ল্যাবরেটরিতে তৈরি কেমিক্যাল বা কম্পিউটারাইজড ডিজাইন ছাড়াই সেই যুগের কারিগরেরা এমন সব স্থাপত্য তৈরি করে গেছেন যা শত শত বছর ধরে ঝড় ঝাপটা সহ্য করে আজও বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। প্রাচীন ভারতীয় স্থাপত্যবিদ্যার সেই অবিশ্বাস্য বিজ্ঞান আর আধুনিক প্রকৌশলের বিশ্লেষণ নিয়েই আমাদের আজকের বিশেষ আয়োজন, প্রাচীন অমর স্থাপত্যের ভিত্তি, আধুনিক বিশ্লেষণের শক্তি। আর এই বিষয়ের কথা বলতেই আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন দেশের অত্যন্ত নামী এবং আন্তর্জাতিক স্তরে সমাদৃত দুজন বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে রয়েছেন সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং নির্মাণ জগতের স্টার ইঞ্জিনিয়ার চন্দ্রচূড় ভট্টাচার্য। তিনি সিই কনসালটেন্সির কর্ণধার। স্ট্রাকচারাল হেলথ অ্যাসেসমেন্ট, অবকাঠামো উন্নয়ন, ভবন মেরামত ও পুনর্বাসনের ক্ষেত্রে ওনার ৩৬ বছরেরও বেশি সফল অভিজ্ঞতা রয়েছে। তিনি আইআইইএসটি শিবপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং একজন চার্টার্ড ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের সম্মানীয় সম্পাদক। এছাড়াও তিনি ইন্ডিয়ান সোসাইটি ফর নন ডিস্ট্রাকটিভ টেস্টিংয়ের কলকাতা চ্যাপ্টারের প্রাক্তন সম্মানীয় সম্পাদক এবং ইন্ডিয়ান বিল্ডিংস কংগ্রেসের একজন সক্রিয় সদস্য। উচ্চ ভবনের ড্রোন ভিত্তিক স্ট্রাকচারাল হেলথ মনিটরিং প্রযুক্তিতে অভিনব অবদানের জন্য 2024 সালে তিনি সিইএআই এর মর্যাদাপূর্ণ ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দ্য ওরিয়েন্টাল চেম্বার অফ কমার্স তাকে স্টার সিভিল কনসালট্যান্ট 2024 সম্মানে ভূষিত করেন। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষা, প্রযুক্তি এবং রসায়ন গবেষণা জগতের একজন আন্তর্জাতিক উজ্জ্বল নক্ষত্র, অধ্যাপক সৈকত মৈত্র। বর্তমানে তিনি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গলের উপাচার্য এবং এর আগে তিনি মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির উপাচার্য হিসাবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি, পেট্রোনা সহ দেশে বিদেশে বহু নামী শিক্ষা প্রতিষ্ঠানে ওনার অধ্যাপনা, মেন্টরিং এবং নেতৃত্বের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল টেকনোলজিতে পিএইচডি করা প্রফেসর মৈত্রের আন্তর্জাতিক মানের এসসিআই জার্নালে 170টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তার নামে রয়েছে 2টি পেটেন্ট এবং তিনি 8টি বই লিখেছেন। 2019 সালে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস থেকে তিনি রসায়ন বিভাগে সম্মানজনক এস ভটনাগর পুরস্কার সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মানে ভূষিত হন। আমাদের দুজন অতিথিকেই আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আর অতি অবশ্যই পর্দার উপর থেকে আছেন আপনারাও আপনাদের প্রশ্ন জানান 00034526711 এবং 8100631283 এই 2 নম্বরে ফোন করে আমরা আলোচনায় যাব। তবে তার আগে দেখে নেব এই বিষয়ে ওঙ্কার বাংলার তরফ থেকে একটি বিশেষ প্রতিবেদন। বর্তমান সময়ে নির্মাণকে মজবুত ও আরও টেকসই করতে ব্যবহার করা হয় বিভিন্ন কেমিক্যাল জাতীয় সামগ্রী। তবে প্রাচীন ভারতে যে সমস্ত স্থাপত্য আজও অক্ষত অবস্থায় রয়েছে সেই সমস্ত নির্মাণে ব্যবহার করা হতো গ্রানাইট, বেলে পাথর, ব্যাসাল্ট এবং মার্বেলের মতো বিভিন্ন ধরনের পাথর। এছাড়াও পোড়া ইট, চুন, সুরকি, বালি, মাটি এবং কাঠের ব্যবহার ছিল ব্যাপক। চুন ও সুরকির মিশ্রণে তৈরি বিশেষ গাঁথুনি স্থাপত্যগুলিকে শতাব্দীর পর শতাব্দী ধরে মজবুত রেখেছে। অনেক ক্ষেত্রে লোহার ক্যাম্প বা ধাতব সংযোগও ব্যবহার করা হতো যাতে বিশাল পাথরের খণ্ডগুলো আরো শক্তভাবে যুক্ত থাকে। আধুনিক প্রযুক্তি ছাড়াই দক্ষ স্থপতি এবং কারিগরেরা নিখুঁত পরিকল্পনা, সূক্ষ্ম কারুকাজ এবং উন্নত নির্মাণ কৌশলের মাধ্যমে এমন সব স্থাপনা নির্মাণ করেছিলেন যা আজও ভারতের সমৃদ্ধ ইতিহাস, স্থাপত্যশৈলী এবং প্রকৌশল দক্ষতার অনন্য নিদর্শন হিসাবে বিশ্বের বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে।
আজকের এই বিশেষ পর্বে আমরা খুঁজব দিল্লির ১৬০০ বছরের পুরনো লৌহস্তম্ভতে জং না ধরার আসল রহস্য। জানব চূর্ণ সুরকির মশলায় গুড় বা বেলের শাঁস মেশানোর বৈজ্ঞানিক কারণ, সেই সঙ্গে প্রাচীন কারিগরদের ভারী পাথর ওপরে তোলার কৌশল, বাংলার ঐতিহ্যবাহী কড়িবরগা এবং জলরোধী প্রযুক্তির মতো একাধিক চমকপ্রদ দিক আজ উন্মোচিত হবে এই পর্বে। আমরা এরপর যাব প্রশ্নোত্তর পর্বে। প্রথমেই আমি যাব চন্দ্রচূড়দার কাছে। প্রাচীন ভারতে মন্দির, দুর্গ বা অন্যান্য ঐতিহাসিক স্থাপনা তৈরিতে মূলত কোন কোন নির্মাণ সামগ্রী ব্যবহার করা হতো? প্রাচীন ভারতে আমাদের যে কোনো স্ট্রাকচারই যখন তৈরি করা হতো তখন মূল যে ব্যবস্থাটার দিকে নজর রাখা হতো সেটা হচ্ছে যে প্রকৃতির সঙ্গে এটা কতটা রিলেটেড, এর ট্রান্সপোর্টেশনের কতটুকুনি প্রবলেম আছে এবং লোকাল যে মেটেরিয়ালসগুলো পাওয়া যাবে সেইগুলো, সেই জায়গার যে এনভায়রনমেন্ট সেই পার্টটা, এবং মাটির কীরকম ধরন, কনস্ট্রাকশন করতে গেলে যেসব প্রবলেমগুলো আমাদের ফেস করতে হবে সেগুলোকে চিন্তাভাবনা করেই কিন্তু এই উপাদানগুলো আমরা বেছে নিয়েছিলাম। এবং সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয়েছে প্রাচীনকালে সেটা কিন্তু পাথর। বিভিন্ন রকমের পাথর আমরা ব্যবহার করেছি, যার মধ্যে গ্রানাইট আছে, বেলে পাথর আছে, মানে স্যান্ডস্টোন আর কি, ব্যাসাল্ট আছে, মার্বেল আছে। এদের প্রচুর ব্যবহার বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে। যেমন যদি দেখা যায় যে আমরা মানে পাথর যেটা ব্যবহার করেছি সেগুলো যেখানে যেটা পাওয়া গেছে, ধরা যাক মার্বেল পাথর রাজস্থানে পাওয়া গেছে, তো মার্বেল পাথর রাজস্থানের যে স্থাপত্যগুলো আমরা দেখব সেখানে মার্বেল পাথরের ব্যবহারটা বেশি দেখব। গ্রানাইটটা দাক্ষিণাত্যে পাওয়া গেছে, তো দাক্ষিণাত্যে আমরা দেখব যে গ্রানাইটের ব্যবহারটা বেশি। নেক্সট যে আইটেমটা আমরা মানে ব্যবহার করেছি সেটা হচ্ছে ইট। ইট আমরা দুরকম ইট খুব বেশিভাবে ব্যবহার করেছি। একটা হচ্ছে একদম পোড়া মাটির যে ইটটা হয়, আর একটা হচ্ছে কাঁচা ইট আর কি, সেটা জাস্ট সানে মানে সূর্যের আলোতে শুকিয়ে নেওয়া, সেটা কিন্তু পোড়ানো হয়নি। থার্ড যে জিনিসটা আমরা খুব বেশিভাবে ব্যবহার করেছি, তুমি বলার সময়ও যেটা বললে, চুন সুরকির ব্যবহার। তো এই চুন সুরকি দিয়েই তখনকার দিনে গাঁথনি থেকে শুরু করে সব কিছু বেশি হয়েছে। তখন তো সিমেন্টের এত প্রচলন ছিল না বা ছিলই না সিমেন্ট, তো চুন সুরকির গাঁথনি তখন আমরা বেশি দেখেছি। বা মর্টার মানে প্লাস্টারের ক্ষেত্রেও চুন সুরকির ব্যবহার আমরা তখন লক্ষ্য করেছি। এবং এতদিনও কিন্তু সেই স্ট্রাকচারগুলো খুব ভালোই আছে, অনেকগুলোই। তার মধ্যে এর সঙ্গে যেটা আমরা ব্যবহার খুব বেশি দেখেছি সেটা হচ্ছে কাঠ। প্রচুর রকম কাঠের ব্যবহার। দরজা জানলা ছাড়াও আমরা কিন্তু দেখেছি যে কড়িবরগা, যেটা ছাদকে ধরে রাখার জন্য কাঠের বিম, এবং তার সঙ্গে মানে কড়িগুলোকেও কাঠের ব্যবহার করে তার উপর টালি বসিয়ে আমাদের ছাদ তৈরি হয়েছে একসময়। প্রচুর লোহারও আমরা প্রচুর ব্যবহার করেছি, মানে কড়িবরগাটা লোহারও অনেক সময় হয়েছে। এছাড়া পাথর জোড়া লাগানোর কাজে অনেক সময় কিন্তু আমরা লোহার ব্যবহার তখনও করেছি। এবং পাথরের গ্রুপ কেটে লোহা, দুটো পাথরের মধ্যে লোহা আটকে অনেক সময় সীসা ঢেলে দেওয়া হয়েছে, যাতে ভালো রকমভাবে একটা বন্ডিং তৈরি হয়। তারপরে যেটা আমাদের এই টেরাকোটার ব্যবহার, পোড়ামাটির যেটা আমরা বলছিলাম, ইটের সঙ্গে সঙ্গে টেরাকোটার যে ব্যবহার, সেগুলো আমরা প্রচুর দেখেছি প্রাচীন আমাদের যে স্থাপত্যগুলো আছে। এবং যেহেতু আমি স্ট্রাকচারালি হেলথ মনিটরিং করি, তো সেখানে আমরা প্রচুর পুরনো বাড়ির কন্ডিশন মনিটরিং করতে গিয়ে দেখেছি যে মানে 100 বছর, 200 বছর, তার চেয়েও বেশি পুরনো বাড়ির কিছু কিছু প্রবলেম তো হয়েইছে বাড়িগুলোর এজের জন্য। কিন্তু অনেক বাড়ি কিন্তু আজকের দিনে অনেক নতুন তৈরি বাড়ির সঙ্গে তো রীতিমতো পাল্লা দিতে পারে। বেশ বেশ, আমরা এই বিষয়ে আরেকটু বিশদে আসছি। তবে তার আগে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের একজন দর্শক, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? নমস্কার, আপনার নাম শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন, আপনার নাম? শুভ্রদীপ দাস। বেশ, আপনি কোথা থেকে বলছেন? ঠাকুরপুকুর থেকে। আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে ড্রাই স্টোন মেশিনারি কি, আর ওটা কোথায় প্রয়োজন হয়? আর একবার বলবেন প্লিজ। ড্রাই স্টোন মেশিনারিটা কি, আর ওটা কোথায় প্রয়োজন হয়? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা যেখানে ছিলাম আবার সেখানে ফিরে যাই, সেখান থেকে আবার শুরু করি। হ্যাঁ, তো আমরা মোটামুটি ব্যবহারগুলো সবটাই বলে ফেলেছি। তো যেখানে আমরা দেখেছি যে নির্মাণ সামগ্রীটা পাওয়া যায়, যেখানে যেমন পাহাড়ে কিন্তু আমরা
পাথর দেখব, কিন্তু সেই পাথরটা হচ্ছে পাহাড় কেটে যে পাথরটা পাওয়া যাচ্ছে তার ব্যবহার আমরা বেশি দেখব। সেখানে হয়তো মার্বেল নিয়ে গিয়ে ব্যবহার আমরা দেখব না। তো এরকমই করা হয়েছে। এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার হয়েছে যে নির্মাণে প্রাকৃতিক উপকরণগুলোর নিখুঁত ব্যবহার, এবং সেই সময় অনেক বড় বড় স্ট্রাকচারও হয়েছে যাতে আমাদের পাথরকে তুলে নিয়ে যেতে হয়েছে অনেক ওপরে। তার মানে টেকনোলজির, সেই সময়ের যা টেকনোলজি ছিল সেই টেকনোলজির ব্যবহার, এবং এটা টাইম টেস্টেড, মানে এত বছর পরেও এটা দাঁড়িয়ে আছে, তার মানে এটা কিন্তু সাস্টেনেবল আমরা বলতেই পারি। তো সেই হিসেবে প্রাচীন স্থাপত্য আমাদের সবসময় আকর্ষণও করে। এটা একটা শুধু যে স্থাপত্য হিসেবেই আছে না, এটা কিন্তু আমাদের প্রচুর লোককে নিয়ে আসে তা সেগুলোকে দেখার জন্য। আমরা সেই জন্য আমরা অবশ্যই প্রাচীন স্থাপত্যকে বেস করে আজকে নতুন যে স্থাপত্যগুলো করব, তাতে আমাদের এই প্রাচীন স্থাপত্যের একটা নিশ্চয়ই অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে, এটাই মেন কথা। একদমই। আচ্ছা, এরপর আমরা যাব আমাদের আজকের আর একজন অতিথি, টেকনো ইন্ডিয়া গ্রুপের, বেঙ্গল টেকনো ইন্ডিয়ার ভিসি অধ্যাপক সৈকত মৈত্র। আচ্ছা স্যার, দিল্লির প্রায় ১৬০০ বছরেরও বেশি পুরনো লৌহস্তম্ভ, সেখানে আজও প্রায় জং ধরেনি, এর পেছনের বৈজ্ঞানিক কারণটা কি? দিল্লির যে লৌহস্তম্ভ সেটা চন্দ্রগুপ্ত সেকেন্ড, মানে তার পিরিয়ড এটা তৈরি হয়। তো ১৬০০ বছর আগে আমাদের কিন্তু যে মেটালার্জিক্যাল প্রসেসটা, মানে এখন যেটা আধুনিক মেটালার্জিক্যাল প্রসেস, তখন এরকম ছিল না। এখন আমরা আয়রন যেমন তৈরি করি, মানে লোহা তৈরি হয় বা স্টিল তৈরি করতে গেলে আয়রন ওর থেকে যখন লোহা বার করা হয়, সেটা সেই পদ্ধতিটা আমরা যেটা করি ব্লাস্ট ফার্নেসে, সেটা পুরো লোহাটাকে গালিয়ে ফেলতে হয়, এবং তার জন্য প্রচুর টেম্পারেচার লাগে। প্রায় ১৫০০-র ওপর টেম্পারেচারে মেল্ট করে, এটা মেল্টিং করে তারপরে এটাকে করা হয়। কিন্তু আগে তো এত টেম্পারেচার তৈরি করা যেত না, তখন টেকনোলজিটা ছিল অন্যরকম। তখন কাঠ কয়লা ব্যবহার করে লোহার যে ওর, সেটার সঙ্গে কাঠ কয়লা মিশিয়ে এটাকে রোস্ট করা হতো, স্মেল্টিং করা হতো, এবং টেম্পারেচার ওই ১১০০-১২০০ এরকম টেম্পারেচার, কখনো ১৩০০ হতো, এরকম এই টেম্পারেচার ওঠানো যেত আর কি। তো তাতে করে একটা স্পঞ্জি স্ট্রাকচার তৈরি হতো। বেশ স্যার, আমরা এটা নিয়ে আরেকটু ডিটেলসে আসছি, পুরোটা শুনবো। তবে তার আগে আমাদের সঙ্গে আমাদের একজন দর্শক উপস্থিত হয়েছেন, একটু তার সাথে কথা বলে নিই। নমস্কার, আপনার নাম? নমস্কার, সোনারপুর থেকে সাহেব সর্দার বলছি। বেশ, আপনার প্রশ্ন? আগেকার দিনের বাড়িতে আমরা মধ্যিখানটায় একটা ৪ চৌকো মতন জায়গা ফাঁকা দেওয়া হতো। বর্তমানে আর সেই সবগুলো কিছু করা হয় না। ওই যে ফাঁকাটা যেটা দেওয়া হতো, তার মানে উদ্দেশ্যটা কি ছিল বা সত্যি কি প্রয়োজন ছিল? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। স্যার, আমরা ছিলাম স্পঞ্জ তৈরি অবধি, সেখান থেকে আবার শুরু করা যাক। স্পঞ্জ তৈরি করার পরে এটাকে কি হতো, এটাকে হ্যামারিং করে পিটিয়ে লোহার তৈরি করা হতো। তাই এখানে একটা বেসিক পার্থক্য মানে তফাৎ হচ্ছে যে এখন যেটা স্ল্যাগ বা এখনকার যে আয়রন, তাতে সালফারটা বেশি থাকে। আর এই সালফারটা কিন্তু মানে আগের যে পদ্ধতিতে আয়রন তৈরি হতো সেখানে সালফার আসতো না, কারণ এখানে যেহেতু কাঠ কয়লা ব্যবহার করা হতো, সেখান থেকে আসতো বেশি ফসফরাস। এখনকার যে আয়রন তার সেটা হচ্ছে ওটা মানে বেসিক পদ্ধতি, মানে ওটা হচ্ছে একটা ক্ষারীয় মাধ্যম তৈরি করে। আর আগে এটা ছিল এই ফসফরাস থাকার জন্য একটা অ্যাসিড মাধ্যম, মানে দুটো পদ্ধতি আলাদা ছিল। এবং এইখানে এই ফসফরাসের একটা কী হতো, ফসফরাসটা একটা সার্টেন পার্সেন্টেজের উপরে থাকতো, রিটেন করানো হতো, এবং সেটা আয়রনের স্ট্রাকচারের মধ্যে ঢুকে যেত। এই যে লোহার স্তম্ভ যেটা তৈরি হয়েছিল, লোহার স্তম্ভর অনেকগুলো ব্যাপার আছে। এই লোহার স্তম্ভ নাদির শাহের যে কামান চালিয়েছিলেন, সে গোলাও ওটা সহ্য করেছিল ওটা। তারপরে লোহার স্তম্ভের গায়ে অনেক ইনস্ক্রিপশন আছে, সেটা এখনও আছে। এই মরচে না পড়ার প্রধান কারণ হচ্ছে যে এখানে না একটা মেটালার্জিক্যাল, এই ফসফরাস থাকার জন্য একটা মেটালার্জিক্যাল ফেজ, যেটা এখন পরবর্তীকালে আমরা জানতে পেরেছি যে এটা তৈরি হয়েছে। এটা নিয়ে আইআইটি কানপুরে অনেক গবেষণা হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে প্রথম যখন যে আয়রনের বাইরের দিকে যেগুলো থাকে, লোহার বাইরের দিকে, সেখানে কিন্তু প্রথমে একটু মরচে পড়েছিল। পড়ে প্রথমে ওই দিল্লির যে ক্লাইমেট সেখানে এরকম হয়, তৈরি হয়। তারপরে সেটা যখন ভেতর দিকে ঢোকার সময় তখন একটা পার্টিকুলারলি যে কেমিক্যাল রিয়াকশন মেটালের জন্য, তার জন্য ওখানে যে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি হয়। এই প্রোটেক্টিভ লেয়ারটা প্রথমে আয়রন অক্সাইডের হয়, তারপরে একটা আয়রন ফসফেট, হাইড্রোজেন ফসফরিক অ্যাসিড সব মিলে আরেকটা লেয়ার তৈরি হয়। মিসোআইড বলে একটা ফেজ আছে, সেটা তৈরি হয়েছে। এর ফলে কী হয়েছে, এটা
পরবর্তীকালে যে ভেতরে যে এটাকে অক্সিজেন ঢোকা এবং রাস্টিং এই জিনিসটা বন্ধ হয়েছে। এটা তখনকার দিনে আয়রন এইভাবেই তৈরি হতো বলে তাতে রাস্টিংয়ের এটা তখন এই জ্ঞানটা ছিল কিন্তু আগের থেকেই, ট্রায়াল অ্যান্ড এরর করে করে এর মধ্যে যদি মেটালার্জিক্যাল পয়ে দেখা যায়, এখন আমরা জানতে পারছি এক্স রে করে বা নানা রকমভাবে যে কী কী ফেজ ওখানে তৈরি হয়েছে, কীভাবে ওটা আটকেছে। কিন্তু তখন বলতে গেলে ব্যবহারিক জ্ঞান থেকে বা অনেক দিনের পুরনো অভিজ্ঞতা থেকে এটাকে কাজে লাগিয়ে ওই নানা রকম ফেস ফর্মেশন করিয়ে ফসফরাস বেসড এবং ওই আয়রনের নানা রকম অক্সাইড তৈরি করিয়ে এই রাস্টিং পদ্ধতিটাকে বন্ধ করা হয়েছিল। বেশ, আচ্ছা, আমাদের সঙ্গে আমাদের আরেকজন দর্শক এখন রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। নমস্কার, আপনার নাম? আমার নাম পরিশা ভট্টাচার্য। কোথা থেকে বলছেন? আমি বালিগঞ্জ থেকে বলছি। আপনার প্রশ্ন? আমার প্রশ্ন, চুনের প্লাস্টার মানে লাইম প্লাস্টার কিভাবে ইট বা পাথরের গাঁথুনিকে দীর্ঘদিন সুরক্ষিত রাখবে? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, এবার একটু যাই আমাদের দর্শকদের প্রশ্নে। ইতিমধ্যেই দর্শকরা ফোনে কিছু প্রশ্ন করেছেন, তবে তার আগে হোয়াটসঅ্যাপে দর্শকদের প্রচুর প্রশ্ন জড়ো হয়েছে। সেখান থেকে প্রথমেই যে প্রশ্নটা আসছে সেটা নিয়ে কিছুটা ইতিমধ্যেই চন্দ্রচূড়দা বলেছেন যে প্রাচীন ভারতে বাড়ি, মন্দির, দুর্গ বা অন্যান্য স্থাপনা তৈরিতে প্রধানত কী কী নির্মাণ সামগ্রী ব্যবহার করা হতো। ঠিক এই প্রশ্নটা ধরেই আমাদের একজন দর্শক আরেকটা প্রশ্ন করেছেন। অমর সাতিক বেলঘরিয়া থেকে প্রশ্ন করেছেন যে এই এত ধরনের উপকরণ থাকা সত্ত্বেও বেশিরভাগ ঐতিহাসিক স্থাপনাতে পাথরই কেন সবচেয়ে বেশি করে ব্যবহার করা হয়েছে? পাথর সবচেয়ে বেশি করে ব্যবহার করা হয়েছে, তার মেন কারণ হচ্ছে যেই আমি আগেও বললাম, যেখানে পাথর যেই রকম পাথর পাওয়া গেছে সেখানে সেই রকম পাথরের ব্যবহার হয়েছে। দ্বিতীয়ত, পাথর অনেক শক্ত জিনিস, সেটা প্রকৃতির সঙ্গে যথেষ্ট লড়াই করতে পারে। তো সেই জন্য পাথর দিয়ে যে তৈরি স্থাপত্যগুলো সেগুলো কিন্তু শত শত বছর পেরিয়েও আজকে কিন্তু যুগের সঙ্গে মানে আধুনিক যুগের সঙ্গেও সে দাঁড়িয়ে থাকতে পেরেছে। এটা একটা বড় কারণ। তাছাড়া সেইখানে পাথরের কিন্তু মানে প্রাকৃতিক যে মানে বৃষ্টি, রোদ এগুলো সহ্য করার ক্ষমতা কিন্তু অনেক বেশি, যার ফলে এটা ব্যবহার করা হয়েছে। আর এখন যে প্রবলেমটা আমরা ফেস করছি, যে তখনকার দিনে পাথর দেওয়ার ফলে মানে এখন যেমন আমাদের এয়ার কন্ডিশনিং ব্যবস্থা রাখতে হচ্ছে, তখনকার দিনে এই পাথর ব্যবহারের ফলে তার থিকনেস যেহেতু অনেক মোটা হতো, তো বাড়ির বাইরের টেম্পারেচার এবং ভেতরের টেম্পারেচারের মধ্যে আমরা একটা ডিফারেন্স পেতাম, সেটাও আমাদের একটা ব্যবহারের কারণ। পাথরের ওপর কিন্তু শিল্পের প্রচুর কাজ ফুটিয়ে তোলা যায়, যেটা আমরা মানে প্রচুর জায়গাতেই শিল্পের যে কাজটা সেটা আমরা দেখছি মার্বেলের ওপরে বা এই টাইপের। আমাদের যত স্থাপত্য আছে ইনক্লুডিং তাজমহলকেও যদি আমরা ভাবি, সেখানেও দেখা যাবে যে এত সুন্দর কাজ যা দেখতে সারা পৃথিবীর লোক এসে হাজির হচ্ছে, সেটা কিন্তু এই ব্রিকের ওপরে এইরকম কাজ করার থেকে পাথর কেটে কেটে করাটা এটা অনেক ভালো। সেই কারণে এই পাথরের ওপরে এই কাজগুলো করা হয়েছে। এবং পাথর যেহেতু মর্টার দিয়েও যেমন লাগানো যায়, আবার মর্টার ছাড়াও কিন্তু পাথরকে লাগানো যায়। প্রথম যুগে আমি যেটা বলছিলাম এর আগেও, যে দুটো পাথরের মধ্যে একটা ক্ল্যাম্প লাগিয়ে দেওয়া হলো বা ডাবল বার লাগানো হলো এবং সেখানে সীসা ঢেলে দেওয়া হতো। অনেক মন্দির বা মসজিদেই কী বলে প্রাচীন ইয়েতে আছে যেখানে পাথর কিন্তু কোনো মর্টার দিয়ে লাগানো হয়নি, সেখানে দুটো পাথর, একটা পাথরের একটা পাথর ভর দিয়েই রাখা হয়েছে এবং সেও এতদিন ধরে আছে। এটাও একটা অদ্ভুত ব্যাপার আর কি। আর আরেকটু আমি সংযোজন করছি এখানে, পাথরের ব্যাপারটা হচ্ছে আদিম মানুষ থাকতো পাহাড়ের গুহায়, পাথরের সেখানে পাথরটাই ছিল একটা প্রস্তর যুগ বলে একটা কথা আছে, যেখানে পাথর দিয়েই সব কিছু হতো আর কি। তখন থেকে এই গুহাতে থাকতে থাকতে মানুষ যখন ঠিক করলো যে নিজের মতো করে ঘর বাড়ি তৈরি করবে, তখন প্রথম চিন্তাটাই কিন্তু পাথরটাই এসেছিল, যেটা সেটা তার মধ্যে থেকে অভ্যস্ত এবং প্রকৃতিতে ওটাই সব থেকে বেশি প্রচুর জিনিস, এবং সেই জন্যই সেটাই টাইম টেস্টেড একটা জিনিস। সেটার জন্যই পাথরের ব্যবহারটা একটা কালচারের সঙ্গেও মানে আমাদের সভ্যতার সঙ্গে ওটা একদম বোধহয় সম্ভবত সমস্ত ধরনের আবহাওয়ায় সেই আবহাওয়ার সাথে মানানসই পাথর প্রকৃতি নিজেই রেখে দিয়েছেন, এটাও বোধহয় একটা বড় কারণ। বেশ, আমাদের সঙ্গে আমাদের আরেকজন দর্শক রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। নমস্কার, আপনার নাম? নমস্কার, আপনার নাম? শোনা যাচ্ছে আমার কথা? দুঃখিত, সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা দর্শকদের প্রশ্নে আসবো। দর্শকরা প্রচুর প্রশ্ন করেছেন এবং আজকের যে বিষয়
সেই নিয়ে অনেক বেশি বিস্তারিত আলোচনায় আসবো। তবে তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরছে বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন ওঙ্কার বাংলার পর্দায় স্মার্ট নির্মাণ, সঙ্গে চন্দ্রচূড়। আমি মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের এপিসোড প্রাচীন অমর স্থাপত্যের ভিত্তি, আধুনিক বিশ্লেষণের শক্তি। আমাদের সঙ্গে রয়েছেন স্টার ইঞ্জিনিয়ার চন্দ্রচূড় ভট্টাচার্য এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র। আমরা বেশ আলোচনা অনেক দূর এগিয়েছি আর ইতিমধ্যেই দর্শকদের পাঠানো প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের কথা হচ্ছিল ঠিক পাথর নিয়ে, যে কেন এত রকম উপকরণ থাকা সত্ত্বেও পাথরকে বেছে নেওয়া হয়। এই নিয়ে আমরা আরও বিশদে জানবো। এই নিয়ে প্রচুর প্রশ্ন এসছে দর্শকদের, সেই প্রশ্নের উত্তর দেবেন অতিথিরা। তবে তার আগে আমাদের সঙ্গে আর একজন দর্শক রয়েছেন, তার প্রশ্নটা একটু জেনে নেব। নমস্কার, আপনার নাম? আমার নাম অমিত দাস। কোথা থেকে বলছেন? আক্তার কাজ। আপনার প্রশ্ন? আগেকার দিনে আরসিসি ছাড়া কিভাবে খিলান বা গম্বুজ বানানো হতো? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম যে পাথরকে কেন বেছে নেওয়া হলো। এরপরেই ঠিক একটা প্রশ্ন এসছে, প্রশ্নটা করেছেন তাপস ঘোষ সোনারপুর থেকে আমাদের দর্শক। তিনি প্রশ্ন রেখেছেন যে আধুনিক ওয়েল্ডিং প্রযুক্তি না থাকলেও পাথরের কাঠামোতে লোহার ক্ল্যাম্প ও ডাওয়েল কিভাবে ব্যবহার করা হতো? উত্তর দিয়ে দিয়েছি অলরেডি। এটা হ্যাঁ, অলরেডি একটু উত্তর ছোট দিয়েছেন, করে। তবে ওই এক কথায় বলতে গেলে তো ওই পাথরের মধ্যে গ্রুপ তৈরি করে, হোল তৈরি করে একটার উপর একটা চাপিয়ে মাঝখান দিয়ে লোহারে ঢুকিয়ে দেওয়া হতো। তারপরে সেখানে বলেছে যেটা যে সীসা দিয়ে আবার লেড দিয়ে ওটাকে আবার কোটিং করা হতো, এটা মানে যাতে করে ডিসপ্লেস না হতে পারে, হ্যাঁ, এবং স্ট্রাকচারটা স্টেবল থাকে। তো সেটা টেস্ট গ্রুভিং করে তারপরে মেটাল ঢেলে তারপরে এটা করা হতো, হ্যামারিং করে করে দুটোকে জোড়া লাগানো হতো। বেশ, আচ্ছা, এরপরেই ঠিক একটা প্রশ্ন এসছে। প্রশ্নটা করেছেন আমাদের একজন দর্শক কার্তিক মণ্ডল পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি প্রশ্ন করেছেন প্রাসাদ, মন্দির বা রাজবাড়ি পুরনো, সেগুলোতে তো বিভিন্ন মেটেরিয়ালের কথা আপনারা বললেন, কিন্তু সেগুলোতে মেঝে বা ফ্লোরিংয়ের ক্ষেত্রে মূলত কোন জিনিসটা ব্যবহার করা হতো এবং কেন সেটাকে বেছে নেওয়া হতো? মেঝে তৈরি করার ক্ষেত্রে মার্বেল ব্যবহার করা হয়েছে বহু জায়গাতে, মার্বেল মেঝেতে ব্যবহার করা হয়েছে বহু জায়গাতে, মেঝেতে ব্যবহার করা হয়েছে কাঠও ব্যবহার করা হয়েছে বহু জায়গাতে। এবং কিছু কিছু জায়গায় ওটা সাউথ ইন্ডিয়াতে যেমন আছে, ওরা একটা ব্ল্যাক মিরর টাইপের ইয়ে করে, যেখানে প্রাকৃতিক উপাদান, এই কোকোনাট সেল পুড়িয়ে তার সঙ্গে নানা রকম প্রাকৃতিক মিশ্রণ দিয়ে আর যাতে চকচকে শাইনিং পলিশড হয় এরকম তৈরি করতে মেঝে বিভিন্নভাবে তৈরি হতো। এবং সেখানে নানা রকমভাবে আমরা দেখেছি যে বিশেষ করে বিভিন্ন পাথর, মার্বেল স্টোন এবং অন্যান্য পাথর, তার সঙ্গে কাঠ, তার সঙ্গে অন্যান্য দেশে যেখানে মেঝের ক্ষেত্রে বিশেষ করে চীন দেশে পুরনো যেতে, সেখানেও মেঝে তখন তো চীনে তো বহু পুরনো সভ্যতা, ওরা চায়না ক্লে ব্যবহার জানতো, সেখান থেকে পোর্সিলেনেরও সমস্ত পলিশড মেঝে তৈরি করার একটা চল ছিল বহু আগে আর কি। তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মেঝে তৈরি হতো। তো প্যালেসের মেঝেতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি মার্বেল বা বিশেষ করে যেগুলো স্টোন আর কি, এসব ব্যবহার করা হতো। আর সাধারণ মানুষের বাড়িঘরের ক্ষেত্রে তো কাঠ বা অন্যান্য জিনিসের চল ছিল আর কি। বেশ, আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে আমাদের একজন দর্শক রয়েছেন, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? হ্যাঁ নমস্কার, আমার নাম তুষার দাস। কোথা থেকে বলছেন? বেহেলা। আপনার প্রশ্ন? ঐতিহাসিক সময়ে ওয়াটার প্রুফ কেন ইউজ করা হতো? আর একবার? ঐতিহাসিক সময়ে ওয়াটার প্রুফ কেন ইউজ করা হতো? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন।
আচ্ছা, আমরা পাথর নিয়ে অনেকখানি আলোচনা করেছি, পাথর নিয়ে আরও প্রশ্ন এসছে, তার মধ্যে একটা প্রশ্ন এসছে অন্যতম, সেটা হচ্ছে প্রশ্ন করেছেন বিদ্যুৎ নস্কর সোনারপুর থেকে। তার প্রশ্ন হচ্ছে, প্রাচীন যুগের এই নির্মাতারা কিভাবে বুঝতেন যে কোন পাথরটা নির্মাণের জন্য ভালো? এগুলো তাদের একটা ট্রেডিশনাল নলেজ বেস, ট্রায়াল অ্যান্ড এরার এতে করতে হতো। তার মধ্যে কিছু কিছু ছিল যে ভিজুয়াল ইন্সপেকশন ছিল, দেখে নিতে হতো পাথরের যে অ্যাস্থেটিক ব্যাপার আছে কিনা। তার সঙ্গে সঙ্গে কিছু কিছু টেস্ট ছিল, সেগুলো তারা ট্রেডিশনাল নলেজ বেসের উপরে করেছিলেন। যেমন একটা সাউন্ড টেস্ট, সাউন্ড দিয়ে যদি সাউন্ড একটা হিট করা হতো, তখন যদি স্টিল সাউন্ড হয় তাহলে বুঝতে হবে যে এটা সলিড, কিন্তু যদি দেখা যায় যে ফাঁপা সাউন্ড হচ্ছে তাহলে বুঝতে হবে ভেতরে হলো বা পোর্স রয়েছে বা ক্র্যাক রয়েছে। এই দেখে নিয়ে এবং কোথায় কোথায় ফল্ট রয়েছে, যেখান থেকে পাথরটাকে কেটে বার করা যাবে, এই সব দেখে এরা পাথরকে সিলেক্ট করা হতো। বেশ, আচ্ছা, আমাদের সঙ্গে আমাদের আরও একজন দর্শক রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। নমস্কার, আপনার নাম? বিক্রমজিৎ নস্কর, কোথা থেকে বলছেন? দক্ষিণ বারাসাত থেকে। আপনার প্রশ্ন? গরমের সময় প্রাচীন বাড়িগুলোতে ঠান্ডা থাকতো কিভাবে? বেশ, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। বেশ, আচ্ছা, পাথর নিয়ে আর একটা প্রশ্ন এসছে, যে প্রশ্নটা এক্ষুনি আমাদের একজন দর্শক করলেন, তার সঙ্গে প্রশ্নটা বেশ রিলেটেড। সেই প্রশ্নটা করেছিলেন সজল দাস বারুইপুর থেকে। তিনি প্রশ্ন করেছিলেন, গরমের দেশে প্রাচীন স্থাপনায় মোটা পাথরের দেওয়াল আর চুনের প্লাস্টার ব্যবহার করার পেছনে বৈজ্ঞানিক কারণ কি? মোটা পাথরের দেওয়াল ব্যবহার করা হতো যাতে করে হিট রেডিয়েশনটাই বাইরে যেটা পড়তো সেটা মানে পাথর ভেদ করে ঘরের মধ্যে পৌঁছতে অনেকটা সময় লাগে। তো সেই যত এরকম সময় লাগতো তত কি হতো যে বাইরের টেম্পারেচার যখন কমতে শুরু করতো, এবং তখন দেখা যেত যে ওটা হিট রেডিয়েশন ভেতর দিকে না গিয়ে তখন বাইরের দিকে ব্যাক করে, কারণ যেন তাপ তো যে গরম থেকে নিচের দিকে যায়। আর আরেকটা হচ্ছে যে মর্টার, যেটা লাইম এরকম ব্যবহার করা হতো, সে লাইমের কাজ ছিল, লাইমের অনেকগুলো ফাংশন আছে। লাইম একটা হচ্ছে ওটা লাইমটা লাংসের মতো কাজ করে, ব্রিদেবিলিটি বলে, ওর মধ্যে পোর্স থাকে, সেই পোর্সের মধ্যে দিয়ে ওরা কী করে, ওরা ময়েশ্চার, যদি ঘরে বেশি ময়েশ্চার থাকতো সেটা টেনে নেয়, বা ময়েশ্চার কম থাকলে ময়েশ্চার ছেড়ে দেয়, এবং সেটার মধ্যে যে জলের বিয়েগুলো যেগুলো আসে বাইরে লাইমের, যে সেটা বাইরে চলে গেলে লাইমটা কিন্তু অনেক সময় ওয়াশ আউট হয়ে যেত, গিয়ে ক্যালসিয়াম কার্বনেটও তৈরি করতো, করে একটা সেটা আবার কোটিং তৈরি করতো। আর একটা লাইমের প্রপার্টি আছে, লাইমের সেটা অ্যালবেডো বলে, মানে লাইটকে রিফ্লেক্ট করতে পারে। লাইটকে রিফ্লেক্ট করার জন্য কোনো জায়গাতে হিট এক জায়গায় মানে জমা হয়ে বা গরম করার এই ব্যাপারটা হতো না। তার সঙ্গে সঙ্গেও লাইমের আরও অন্যান্য প্রপার্টি আছে, ইলাস্টিক ব্যাপারগুলো যেগুলো আমাদের দরকার হয়, যখন শক তৈরি হয় তখন মাঝখানটায় ওই লাইম মোটর থাকলে এই শক অ্যাবজর্বার হিসেবে কাজ করতো। এরকম বিভিন্নভাবে এটা লাইম মোটর ইউজ করা হতো। এবং আরও সায়েন্টিফিক কারণ আছে, ক্যাপিলারি একটা ফ্লো হতো, ক্যাপিলারি মুভমেন্ট হয়ে যখন এরকম জল যেটা যেত সেটা যখন একটা ওই ইভাপোরেশন, যেটা পাতা ক্ষেত্রে হয়, যে ইভাপোরেশন হয় প্রত্যেকে, সেরকম ইভাপোরেশনের একটা ইভাপোরেটিভ কুলিং বলে, সেই কুলিংয়ের একটা ব্যাপার থাকতো। ফলে এই জিনিসগুলো কিন্তু আমরা পরে মেকানিজম বুঝেছি, কিন্তু তখন কিন্তু ট্রেডিশনাল নলেজ থেকেই কোনটা ইভাপোরেটিভ কুলিং বা এই যে ব্রিদেবিলিটি বা এই অ্যালবেডো বা লাইট রিফ্লেকশন বা শক অ্যাবজর্পশন, এই জিনিসগুলো করা হতো। আর থিকনেসটা, যেটা যে কারণে বললাম, থিকনেস তো আগের দিনে শুধু পুরোনো দিনে পাথরের বাড়ি না, আমাদের যদি কলকাতাতেও দেখি, আমি যেহেতু পুরনো কলকাতার লোক ছিলাম, 24 ইঞ্চি দেয়ালের বাড়ি হতো। তার প্রধান কারণই ছিল যে গরমকালে বাড়িটাকে ঠান্ডা রাখা, যাতে করে ওই হিট যেটা আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢুকতেই তো সেই হিট কিন্তু ঠান্ডা হয়ে যেত, মানে হিটার ভেতরে পৌঁছতো না। তো এই সব কারণের জন্য থিকনেস বাড়ানো হতো এবং মোটর লাইম এসব ব্যবহার করা হতো পাথরের ক্ষেত্রে। এখানে আমি একটু অ্যাড করতে পারি, হিটের সঙ্গে সঙ্গে সাউন্ডেরও একটা এফেক্ট পাওয়া যাবে, যে সাউন্ডটাও হবে না। আর আরেকটা বড় ব্যাপার ছিল যে ওইগুলো লোড বিয়ারিং ওয়াল বা স্ট্রাকচার হিসেবেই আর কি ডিজাইন করা হয়েছিল। এখন যেমন আমরা পিলার দিচ্ছি, পিলার দিয়ে আমরা পিলারের ওপর লোডটা চলে যাচ্ছে, আমরা ওয়াল থিকনেসটা কমিয়ে দিচ্ছি, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ওগুলো লোড বিয়ারিং স্ট্রাকচার হিসেবেই ব্যবহার হয়েছে, যার ফলে থিকনেসটা লোডটা নেওয়ার জন্য অনেক কাজে দিয়েছে আমাদেরকে। মানে ওয়ালটাই ইটসেলফ লোডটা নিচ্ছে, কালাম আলাদা করে দেওয়াই হয়নি, যার ফলে অনেক সময় আমরা থিকনেসটা বাড়িয়েছি। আমাদের এখানে 4 তলার বেশি বাড়ি করা হতো না কলকাতাতেই, যেটা পরবর্তীকালে যে এত হাই রাইজ হচ্ছে এই প্রিন্সিপালের উপরই ভিত্তি করে, যে ওয়ালের উপর আর লোড পড়ছে না। বেশ, আচ্ছা, আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন বিক্রমজিৎ নস্কর, যে গরমের দেশে
কিভাবে বাড়ি ঠান্ডা থাকতো সেই উত্তরটাও মোটামুটি এখান থেকে আমরা পেয়ে গেছি। এরপর না, আমাদের সঙ্গে এছাড়াও আরেকটু কাণ্ড হতো, যেমন মানে এর আগেও একজন প্রশ্ন করেছিল যে কেন আমাদের একটা জায়গা ছেড়ে দেওয়া হতো। হ্যাঁ আমরা courtyard, আসছি সেটা, তবে সেই- তার আগে না, আমাদের একজন দর্শক আচ্ছা। এসে গেছেন আমাদের সঙ্গে, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? আমার নাম শ্রুতি সিনহা, কোথা থেকে বলছেন? সাউথ কিথি। আপনার প্রশ্ন? বাংলার পুরনো বাড়িতে যে ঐতিহ্যবাহী কড়ি বর্গা পদ্ধতি দেখা যায় তার আসল বিশেষত্বটা কি? বেশ, ধন্যবাদ। আজও আপনি কি আমাদের সেই পদ্ধতি থেকে কিছু শেখার আছে? বেশ ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন আমাদের অতিথিরা। যে প্রসঙ্গটায় আমরা যাচ্ছিলাম, যে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন সায়ন সর্দার সোনারপুর থেকে, যে পুরনো বাড়িগুলোতে একটা চার চৌকো ফাঁকা জায়গা থাকতো, যেটা কোর্টিয়ার্ড এখন বলা, ইনার দেখা কোর্টিয়ার্ড। যায় না। এবং এটার যে কোনো কারণ কি? হয়তো যে কোনো বড় স্ট্রাকচারেই যদি আমরা দেখি, এবং পুরোনো দিনে আমাদের কলকাতায় যত জমিদার বাড়ি আছে সব জায়গাতেই আমরা একটা দেখতে পাবো যে চৌকো মতো একটা জায়গা, বড় জায়গা ছাড়া আছে, মাল্টিপারপাস কাজে ব্যবহার হতো। সেখানে কোনো একটা অনুষ্ঠান হলো, সেখানে লোকজন খাওয়া দাওয়া থেকে শুরু করে নাটক, গান, আবৃত্তি, রবীন্দ্রনাথের বাড়িতেও একই জিনিস আছে। কিন্তু মেন প্রবলেমটা যেটা সলভ করার জন্য এটা করা হয়েছিল, যাতে দুদিক থেকে আলো হাওয়া বাতাসটা সুন্দরভাবে আমরা দিতে পারি, চালাতে পারি, সেই কারণে। এবং বড় বড় জানলা দরজা করা হতো যাতে মানে ক্রস ভেন্টিলেশনটা খুব ভালো হয়। এবং সেখানে যেহেতু এখানে একটা চৌকো জায়গা ছাড়া হলো, তো যেটা একটা গরম হাওয়া এসে চিমনির মতো ওপরে উঠে যাবে, এটা একটা কারণ ছিল। আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে তখনকার দিনের তো যেমন দেয়ালের থিকনেসও বেশি ছিল, আমাদের যে স্ল্যাবটা করা হতো তারও থিকনেস অনেক বেশি ছিল, কারণ এই কড়িবর্গার ওপরে টাইলস বসানো হতো, অনেক সময় 2-3টে লেয়ার টাইলস, তার ওপরে একটা লাইম আর কি ঢালাই করা হতো, লাইমের চুনসুরকির ঢালাই আর কি। তো সেইটা করে একটা বড় থিকনেস হতো, সেটার দিক থেকেও কিন্তু একটা বড় ব্যাপার। কিন্তু এই যে টাইলসটা বসানো হতো, এই টাইলসের মধ্যে অনেক সময় দেখা যেত যে মানে আমাদের অনেক সময় একটা টাইলস যেটা পোড়ামাটির তৈরি হয় হয়তো 1 ইঞ্চি থিকনেসের, কিন্তু আমি দেখেছি একটা টাইলস যেটা 3-3.5 ইঞ্চি 4 ইঞ্চি থিকনেস, এবং এটা ধরা যাক দুটো আর কি মানে লেয়ার যদি আমি ধরি, এরকম একটা লেয়ার আছে, এরকম আরেকটা লেয়ার আছে, এর মাঝে টাইলসটাকে এরকমভাবে 3টে ভাগ করে নেওয়া হয়েছে যার মধ্যে দিয়ে হাওয়াটা যেতে পারে। তো টাইলসটা ইটসেলফই তৈরি হয়েছিল যাতে হাওয়া যেতে পারে। এরকম প্রচুর রকমভাবে বাড়ি তৈরি হতো ঠান্ডা রাখার জন্য। আর এই কড়িবর্গার ব্যাপারটা বলছি, কড়িবর্গাটা দেওয়া হতো কি কারণে? কড়িবর্গাটা কাঠের হতো আর কি। তো লোহারও আছে, লোহারও আছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে মানে যেটা লোহার হচ্ছে মানে দুটো আছে, মানে যেগুলো দুরকম একটা হরাইজন্টাল ভার্টিক্যাল দুটো হতো। মেন যে বিম হতো লোহার হতো, পরে তো পুরনো বাড়িতে কাঠের হতো, লোহার পরে হয়েছে। লোহার পুরনো বাড়িতে আমার বাড়িতেই ছিল কড়িবর্গা, আমি দেখেছি এসব। তার কারণটা ছিল যে এটা অ্যাকচুয়ালি এই যত কনস্ট্রাকশন মেটেরিয়াল, পাথর, টাইলস, ইট, এগুলোর কম্প্রেসিভ স্ট্রেংথ ভালো, কিন্তু টেনসাইল স্ট্রেংথটা বেশি না। টেনসাইল স্ট্রেংথ বেশি না বলে এদের শক অ্যাবজর্পশন পাওয়ারটা এদের কম থাকে, ফলে যখনই ভূমিকম্প বা এরকম কিছু হয় তখন ওটা ক্র্যাক করে যেতে পারে। তো এটার জন্য কী হয়, এটার মধ্যে একটু টেনসাইল স্ট্রেংথ তৈরি করার জন্য ওই কাঠের সমস্ত এইগুলো করে দেওয়া হতো। মেটালের কিন্তু সবসময় স্ট্রেংথটা বেশি, সেই জন্য পরবর্তীকালে যখন হয়, এখন ওই কংক্রিট যেমন ঢালাই হয় তার মধ্যে লোহার দেওয়া হয়, সেটা হচ্ছে ওই টেনসাইল স্ট্রেংথটাকে বাড়াবার জন্য। তখন তো এরকম ছিল না, তখন তো লোহা ঢুকিয়ে এরকম ঢালাই করা হতো না। তখন যে স্ট্রাকচারটা হতো সেটাকে তার টেনসাইল স্ট্রেংথ বাড়িয়ে সেটাকে একটা ইকুইলিব্রিয়ামে রাখার জন্য, এবং তাতে যদি শক কোনো আসে সেই শকটা অ্যাবজর্ব করার জন্যই কড়িবর্গার কিন্তু মেন ধারণা, মানে ছট করে ছাদ ভেঙে পড়বে না, যখনই এরকম একটা ভূমিকম্প বা এরকম কিছু হবে ছাদ যাতে ভেঙে না পড়ে। কড়িবর্গার একটা স্পেশালিটি আর একটু আমি অ্যাড করতে পারি, সেটা হচ্ছে মানে প্রথমে যেটা কাঠেই তৈরি হতো, পরবর্তীকালে আমরা লোহাতেও দেখেছি, আবার অনেক জায়গায় কম্বাইন্ড হিসেবেও দেখেছি, লোহা এবং কাঠ দুটোই আছে। কিন্তু কড়িবর্গার একটা স্পেশালিটি হচ্ছে যে এটা তো ছোট ছোট মানে মেন যে বিমটা যাচ্ছে সেটা কাঠেরই হোক বা লোহারই হোক, মেন বিম দুটোর মাঝখানে কিন্তু আমার ছোট টি সেকশন যায় বা ছোট ছোট যে এগুলো যাচ্ছে, কড়িগুলো যাচ্ছে, তার ওপরে টালি বসাচ্ছি, মানে একটা টালির সাইজ হয়তো 1 ফিট, তার মানে দুটো কাঠের মাঝে আমার 1 ফিট করে আমি টালিগুলো বসিয়ে গেছি। এখন এই আমি কদিন আগে একটা বাড়ির করতে গেছিলাম, সেটা লোহার অবশ্য, তো দেখা যাচ্ছে যে লোহার অবস্থা খুবই খারাপ এবং মানে বেন্ড হয়ে গেছে, কোনোটা ঝুলে গেছে, কোনোটা করশনে মানে হয়ে গেছে।
এইটার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে এইটুকুনি পোর্শন যেটা আমার খারাপ হয়েছে সেখানকারটাকেও কিন্তু আমি যদি রিপ্লেস করে দেই এবং সেখানে টাইলসটা যদি ভেঙেও যায় আমি সেটাকে কিন্তু চেঞ্জ করতে পারি। তার মানে কি একটা বড় বাড়িতে আমরা একটা খুব ছোট স্প্যানকেও কিন্তু আমরা সারাতে পারি পুরো বাড়িটাকে ডিস্টার্ব না করে। এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। আর আরেকটা পয়েন্ট হচ্ছে এইটা পরবর্তীকালে একটা নেসেসিটির জন্য তৈরি হয়েছিল, পরে কিন্তু একটা কালচারে চলে আসে। মানে ওটা পেন্ট করে ডেকোরেটিভ আইটেম করে এমন হয় যাতে করে ওটা কালচার মানে অ্যাফ্লুয়েন্স এবং যে তার কালচারাল টেস্ট এটা কিন্তু পরিবর্গার বেতে বিভিন্ন কনস্ট্রাকশনে পরবর্তীকালে ওটা একটা অ্যাস্থেটিক বিউটির জায়গাও তৈরি হয়। মানে তাতে বোঝা যায় যে বাড়ির কতটা প্রতিপত্তি আছে সেটা বোঝানো হচ্ছে। একদমই এই করিবরগা নিয়েই প্রশ্নটা করেছিলেন আমাদের দর্শক শ্রুতি সিনহা সাউথ সিটি থেকে। তার প্রশ্নের উত্তরটা বেশ ইতিমধ্যেই গুছিয়ে পেয়ে গেছি আমরা আমাদের অতিথির কাছ থেকে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন, চলো তার সাথে একটু কথা বলি। নমস্কার, আপনার নাম? আমার নাম উৎসব ভট্টাচার্য। কোথা থেকে বলছেন? দক্ষিণ বারাসাত। আপনার প্রশ্ন? উঁচু মন্দিরের চূড়া বা শিখর তৈরির পেছনে কি ধরনের নির্মাণ কৌশল ছিল? বেশ, ধন্যবাদ। আপনি অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, আমাদের যে আলোচনা হলো তার মাঝখানে একটা শব্দ উঠে এসেছে, সেটা হচ্ছে লাইম মর্টার। লাইম মর্টার নিয়ে কিন্তু দর্শকদের কাছ থেকে আসা প্রশ্নের তালিকাটা বেশ লম্বা। প্রথমেই প্রশ্ন করেছেন আমাদের দর্শক শুভ্রজিৎ দাস ঠাকুরপুকুর থেকে। এখানে আমি দুটো জিনিস বলি, একটা হচ্ছে লাইম মর্টার, একটা হচ্ছে লাইম কংক্রিট। আমরা যেটা মর্টার মানে হচ্ছে সাধারণত দুটো পাথরকে বা ইটকে জোড়া লাগানোর জন্য যেটাকে ব্যবহার করা হয় সেটা মর্টার হিসেবে আমরা বলি। এবং অনেক সময় আমরা যাকে বাইরে প্লাস্টারটা দেই সেটাও মর্টার থেকেই প্লাস্টারটা কনভার্টেড হয়। আরেকটা হচ্ছে যেটা আমি বললাম কংক্রিট, যেটা আমরা বললাম যে টাইলসের ওপরে কিন্তু কংক্রিট ঢালাই করা হয়। তো এখানে আমাদেরকে একটু ভাবতে হবে যে এই জিনিসগুলো কি দিয়ে তৈরি হয়েছে। তো আপনি বলবেন না আমি বলবো তৈরিটা? না বলো, সেটা আমি সাপ্লিমেন্ট করে দিচ্ছি। আপনি বলুন, আমি আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে রাখি, আমাদের দর্শক শুভ্রজিৎ দাস প্রশ্নটা করেছিলেন ঠাকুরপুকুর থেকে, লাইম মর্টার কি, সেটার উত্তর ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি। আরও একটু দর্শকদের প্রশ্নগুলো একবার বলে দিই যেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন পরিষা ভট্টাচার্য সিঁথির মোড় থেকে, যে লাইম মর্টারে গুড়, বেলের শাঁস, হরিতকি বা এই ধরনের যে প্রাকৃতিক উপাদানগুলো রয়েছে সেগুলো মেশানোর কি কারণ ছিল? এগুলো মেশানোর কারণ আমি বলবো চন্দ্রচূড় তারপর সাপ্লিমেন্ট করবে। প্রধান কারণ এর অনেকগুলো পারপাস সার্ভ করতো। প্রথম কথা হচ্ছে এগুলো হচ্ছে ন্যাচারাল প্লাস্টিসাইজার। মানে এটা প্লাস্টিসাইজার মানে হচ্ছে ওই প্লাস্টিক বিহেভিয়ারগুলোকে ইমপ্রুভ করতো। মানে আমরা যদি একটু জল কম দিই, আমরা যে এখন মানে কংক্রিটে তৈরি করার সময় জল কম দেওয়ার জন্য যাতে কংক্রিটটা ডেন্স কংক্রিট হতে পারে তার জন্য প্লাস্টিসাইজার কেমিক্যালি আমরা ইউজ করি, সেটা তখন প্রাকৃতিক প্লাস্টিসাইজার ইউজ করা হতো যাতে ডেন্সিটিটা বাড়ে। ওই সুগার যেটা ছিল না, যে গুড় ব্যবহার করে, গুড় মানে সুগার, ওটা ওই লাইমকে বন্ড করার জন্য, লাইমকে বন্ডিংয়ের জন্য একটা কাজে লাগতো। তারপরে আরও কিছু কিছু ছিল যেগুলো যেমন ওই জুট বা হেম্প এগুলো ব্যবহার করা হতো। এটা হচ্ছে ওই বেলের শাঁস ব্যবহার করা হতো টেনসাইল স্ট্রেংথ, কিছুটা অ্যাডহেসিভ প্রপার্টি বাড়াবার জন্য। তারপরে যেটা বললো সেটিং টাইম কমিয়ে, মানে যাতে ওয়ার্কেবিলিটি অনেকদিন পর্যন্ত তাড়াতাড়ি সেট করে গেলে তো কাজ করা যাবে না, ওটা দিয়ে তার শেপ করা যাবে না। মেথি বা কিছু আঠা ব্যবহার করে অনেকদিন পর্যন্ত, অনেকটা সময় পর্যন্ত যাতে কাজ করে ওটাকে কাজ করা যায়, সেই সেটিং টাইম ইমপ্রুভ মানে ডিলে করানোর জন্য নানান কাজে এটা লাগানো হতো। ঝিনুক বা মানে খোল বা চুনা পাথর এইটাকে আগে পোড়ানো হতো, পুড়িয়ে অনেক দিন ধরে জলে ভিজিয়ে রাখতে হতো। মানে সপ্তাহের পর সপ্তাহ ওটা মাঝে মাঝে দেখা হতো যে ঠিকমতো হয়েছে কিনা। এর অনেক টাইম টেকিং। তারপরে এটাকে মানে আমরা যেটাকে বললাম যে ওই স্ল্যাকিং বা পাকা হিসেবে তৈরি করা, ওর জন্য এটা কিন্তু অনেক টাইম নিত। তারপরে স্যার যে ইনগ্রেডিয়েন্টগুলো বললেন বা আমরা যেগুলো বললাম সেগুলো এতে আস্তে আস্তে মেশানো হতো। আমরা যেমন এখন সিমেন্ট বালি ইনস্ট্যান্ট মিশিয়ে দিচ্ছি জলের সঙ্গে, আর তার সঙ্গে একটু কেমিক্যাল দিয়ে এক্ষুনি করতে পারছি, এইটা কিন্তু তখন সেরম ছিল না। মানে এর একটা বিশাল বড় জায়গাতে ঢিপি করে রেখে দেওয়া হতো, কনস্ট্যান্ট ভেজানো হচ্ছে, দেখা হচ্ছে ঠিকমতো হলো কি না। এবং এটা আমাদের এখন যে পুরনো যে বাড়িগুলো আছে, বিশেষ করে হেরিটেজ বিল্ডিং, সেখানে যখন সারাতে হয় তখন নিয়ম হচ্ছে যে জিনিস দিয়ে তৈরি হয়েছিল আমাদের চেষ্টা করতে হয় সেই জিনিসটাই ইনগ্রেডিয়েন্ট দিয়ে সারানোর। এবং সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি এখন করতে হয়, যেখানে এখন চুন পাওয়া, একটু ভালো চুন পাওয়াটাও কঠিন, অ্যাজ ওয়েল অ্যাজ সুরকি প্রায় পাওয়াই যায় না। সুরকি বেসিক্যালি হচ্ছে ইট ভেঙে যেটা তৈরি হয় ইটের গুঁড়ো দিয়ে, তো এইগুলো এখন পাওয়া একটু কঠিন। সেই জন্য যখন আমরা ওই টাইপের বাড়ি সারাতে যাই তখন স্পেশালভাবে এগুলো তৈরি করাতে হয়।
এটাও একটা প্রবলেমেটিক ব্যাপার। বেশ, আচ্ছা, এর মধ্যে আমাদের আরেকজন দর্শকের প্রশ্নের উত্তরটাও আমরা পেয়ে গেছি। আমাদের দর্শক মানস ভট্টাচার্য প্রশ্ন করেছিলেন বিধান পার্ক থেকে যে প্রাচীন ভারতে ঐতিহ্যবাহী লাইম মর্টার কিভাবে তৈরি করা হতো, সেটাও বেশ গুছিয়ে বলে দিয়েছেন আমাদের অতিথিরা। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, আর এই শেষ পর্যায়েতেও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একজন দর্শকরা আজকে এতটাই অ্যাক্টিভ এবং এই শেষ মুহূর্তেও এসে তারা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, এটা সত্যিই প্রশংসনীয় এবং আমাদেরকেও কাজ করার আলাদাই এনার্জি দেয়। নমস্কার, আপনার নাম? সাগর সর্দার, কোথা থেকে বলছেন? উত্তর বারাসাত থেকে। আপনার প্রশ্ন? বৈদ্যুতিক যন্ত্র ছাড়াই প্রাচীন বাড়িতে স্বাভাবিকভাবে বাতাস চলাচল করতে কিভাবে? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আপনাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, আমরা অনুষ্ঠানের বেশ শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, আর এই শেষ পর্যায়ে এসে তিনটে প্রশ্ন রাখতেই হচ্ছে। প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে যে তাজমহল তৈরিতে মার্বেল কেন ব্যবহার হলো, অন্য পাথর কেন নয়? তাজমহল তৈরিতে তাজমহলটা হচ্ছে একটা স্মৃতি স্মারক, মানে মুমতাজ বা বেগমের জন্য সৌধ আর কি। তার সৌধ এখানে কি করে, গ্রানাইট ছিল অল্টারনেটিভ বা স্যান্ডস্টোন অল্টারনেটিভ। এখন মার্বেলের একটা ব্যাপার আছে, এই মার্বেল ছিল, ও বলেছে একটু রাজস্থানের মাকরানা থেকে মার্বেল এসেছিল, এবং এর একটা কিন্তু মানে রয়্যাল মানে লুমিনিসেন্স ব্যাপার আছে, মানে চাঁদের আলো পড়লে যে তাজের যে সৌন্দর্য সেটা হচ্ছে ওর একটা লুমিনিসেন্সের ব্যাপার আছে মার্বেলের, সেইটা অন্য পাথরে হতো না। তারপরে ওই জন্য দিনের বেলা একরকম দেখতে, রাতে লোকে টিকিট কেটেই দেখতে যায়। এবং এই মার্বেলে কিন্তু সূক্ষ্ম কাজ করা যায়, যে গ্রানাইটে করা যাবে না। গ্রানাইটে ওই সূক্ষ্ম কাজ হবে না, গ্রানাইটের গায়ে যে মার্বেলে যে সূক্ষ্ম কাজ তাজের গায়ে রয়েছে সেগুলো করা যেত না। সেই জন্য মার্বেল ছিল ন্যাচারাল চয়েস, ওই আনতে হয়েছিল, এবং ওই বিশেষ ধরনের মার্বেল আনতে হয়েছিল যাতে করে ওটা ওই যেটা বলল কালারের যে একটা রয়্যাল ব্যাপার, যে সেটা চাঁদনি রাতে তাজমহল তার একরকম রূপ, দিনের বেলা আরেক রকম রূপ, তার গায়ে কারুকাজ করা যাবে, এটা মার্বেল ছাড়া এটা হতো না, অন্য কোনো স্টোনে এটা করা যেত না। বেশ, আমাদের দর্শক সন্দীপ দাশগুপ্ত এই প্রশ্নটা রেখেছিলেন। আমাদের দর্শকদের থেকে বেশ ইন্টারেস্টিং আর একটা প্রশ্ন এসছে এবং একাধিকবার এসছে। আমাদের দুজন দর্শক এই প্রশ্নটা করেছেন, একজন হচ্ছেন শুভদীপ দাস ঠাকুরপুকুর থেকে, আর একজন প্রশ্ন করেছেন সৌম গুহ টালিগঞ্জ থেকে। তাদের প্রশ্ন হচ্ছে, পুরনো ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ বা মেরামতের সময় নতুন উপকরণের সঙ্গে পুরনো উপকরণের সামঞ্জস্য বজায় রাখাটা কেন এত জরুরি? এটা আমি বলছি, তারপরে ও সাপ্লিমেন্ট করবে। সামঞ্জস্য বজায় না রাখলে কি হয়, যেটা আমি বলছিলাম একটু আগে, যে একটা কম্প্যাটিবিলিটি দরকার হয়। এখন দুটো মেটেরিয়ালের মধ্যে যদি কম্প্যাটিবিলিটি না থাকে তাহলে স্ট্রেস তৈরি হয়, এবং স্ট্রেস তৈরি হলে তাতে করে কি হতে পারে, পরবর্তীকালে সামান্য মানে সিসমিক চেঞ্জ বা এরকম এতে তখন কিন্তু কোলাপস করে যেতে পারে। এটা গেল একটা টেকনিক্যাল দিক। আর যেটা হেরিটেজ স্ট্রাকচার যেগুলো, সেখানে কি হচ্ছে যে একদম আগের মতো চেহারায় রাখতে গেলে সেই ধরনের মেটেরিয়াল না ব্যবহার করলে সেই আগের চেহারায় কিন্তু ফিরে আসবে না। এবং যদি একটা এখন এই মুহূর্তে যদি তাজমহলের গায়ে যদি একটা এরকম কোটিং করে দেওয়া হয় ওটাকে বাঁচে, তাহলে তো সেটা আর সেই তাজের যে হেরিটেজ ব্যাপার যেটা সেটা থাকছে না। তো এর টেকনিক্যাল ব্যাপার আছে, যেটা হচ্ছে কম্প্যাটিবিলিটি অফ মেটেরিয়ালস, যেটা না ম্যাচ করলে কিন্তু, যদি অনেকগুলো প্রপার্টি আছে মেটেরিয়ালস, তার মধ্যে একটা প্রপার্টি হচ্ছে ইলাস্টিক মডুলাস প্রপার্টি আছে, থার্মাল এক্সপ্যানশন প্রপার্টি আছে, এগুলো ম্যাচ করাতে হয়। ম্যাচ না করলে যদি আমি একটা পুরোপুরি চেঞ্জ করে দিই তাহলে দেখা যাবে যে সেখানে একটা আননেসেসারি স্ট্রেস তৈরি হয়ে এটা কিন্তু বিল্ডিংয়ের স্টেবিলিটি কমে যাবে। আর অ্যাস্থেটিক ব্যাপারের জন্য বা হেরিটেজ প্রপার্টি ইনট্যাক্ট রাখার জন্য ওই ধরনের মেটেরিয়াল ব্যবহার করাটাই বাঞ্ছনীয়। তাছাড়া যেমন সিমেন্ট, এখন বেশি আমরা সিমেন্টের কাজই করি, তো লাইম মর্টার বা লাইম প্লাস্টার বা লাইমের যাই কিছু করে থাকি, তার সঙ্গে কিন্তু সিমেন্ট এমনিই ম্যাচ করবে না। তো দেখা যাবে একটা দুটোর মধ্যে ক্লিয়ার ভাগ ভর্তি ক্র্যাক দেখা যাবে। তো এই দুটোকে তো করা যাবে না, আমাদেরকে করতে গেলে ওটা দিয়েই করতে হবে। বেশ, আমাদের আজকের এপিসোডে বেশ সুন্দর করে কিন্তু আমাদের ইতিহাসের সাথে বর্তমানের স্ট্রাকচারাল নির্মাণ এবং দুই যুগের টেকনোলজির একটা সুন্দর মেলবন্ধন হলো। কিভাবে আবহাওয়া অনুযায়ী, জায়গা অনুযায়ী পাথরকে বেছে নেওয়া হতো, কেন পাথরকে বেছে নেওয়া হতো, পাথরের নির্মাণের মধ্যে কিভাবে ঠান্ডা, গরমের জায়গায় পরিবেশ ঠান্ডা থাকতো, কিভাবে আজও সেই লৌহস্তম্ভে, দিল্লির লৌহস্তম্ভে আজও জং ধরেনি, এসব অনেক কিছু নিয়ে আলোচনা হলো।
আর অবশেষে এটাও কিন্তু আমাদের আজকের অতিথিরা এইটুকু হিন্ট দিয়ে দিলেন যে এই সব কিছু কিন্তু পরিবেশের সঙ্গে মানানসই করেই করা হতো, পরিবেশের বিপরীতে গিয়ে নয়। প্রকৃতির বাইরে আমরা নই, প্রকৃতির মাঝখানে আমরা থাকি, প্রকৃতির বাইরে গিয়ে আমাদের মানুষদের এক্সিস্ট করার কোনো ক্ষমতাই নেই। যাই হোক, বোধহয় এত কিছু আলোচনার পরে পরিবেশ নিয়ে এইটুকু বার্তা দর্শকদের কাছে দেওয়াটা জরুরি ছিল। আমাদের আজকের অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার চন্দ্রচূড় ভট্টাচার্য এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র। আমাদের আজকের আলোচনা বেশ জমজমাট হয়ে উঠেছে। আমাদের দুজন অতিথিকেই অনেক ধন্যবাদ ওঙ্কার বাংলার তরফ থেকে, আর অতি অবশ্যই দর্শকদেরও অনেক ধন্যবাদ। দর্শকরা আমাদের সঙ্গে এত অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন। আর খুব তাড়াতাড়ি আসছি নতুন এপিসোড নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।